সীমান্তে আপনারা দেখেছেন, ওখানে শুভেন্দু সাহেব বলতেছেন 5,000 বা 4,800 উনি পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এটা যদি এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব? সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যাচার করতেছে। কালকে আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যাকে সর্বজনতা মন্ত্রী বলা হয়, সব বিষয়ে ওয়াকিফা, মানে কালকে পার্লামেন্টে আলোচনা হচ্ছে ব্যাংক নিয়ে। উনি কি ব্যাংক মিনিস্টার? উনি হলেন আইন কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার আইন শৃঙ্খলা নিয়ে কোনো খবর নাই। শিশু হত্যা হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, রামিসা এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা করে খবর নাই। উনি একটা ভাষণ দিলেন সম্পূর্ণ অসত্যের উপরে ভিত্তি করে। তিনি বললেন যে আরডিএস প্রজেক্টটা এখানে নাকি 22,000 কোটি টাকা এবং তার নির্বাচনকে সামনে রেখে 11,000 কোটি টাকা আপনার ওই মহিলাদের হাতে দেওয়া হয়েছে, এর বিনিময়ে তারা ভোট দিয়েছে। অথচ এই প্রজেক্ট শুরু থেকে এই পর্যন্ত টোটাল 7,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, আর উনি একবারেই 11,000 কোটি টাকা আর টোটাল 22,000 কোটি টাকা। কোথায় 7,000 আর কোথায় 22,000? একজন মন্ত্রী যদি এরকম কথা বলে তাইলে এই জাতি কি পাবে, কি আশা করতে পারে? তারপরে তিনি মিথ্যাচার করলেন যে এটা নাকি আপনার পকেটে চলে গেছে, অথচ 98% ফিডব্যাক এই যে ঋণ তার 98%ই চলে আসছে। তাইলে পকেটে গেল কোথায়? যদি পকেটে যাইতো তো তারা কি এই সময়টা ফেরত দিত? ফেরত তো দিত না। ফেরত দেওয়ার মানেই তো হইল যে এখানে কোনো ধরনের দুর্নীতি বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির ভোটের জন্য এটা করা হচ্ছে না। এই যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে জাতিকে এইভাবে, এরপর কি বললেন? ফখরুল ইসলাম ও ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক নয়। ফখরুল ইসলাম সাহেব একজন মুসলিম ব্যক্তি, মা বাবা ওনাকে ফখরুল ইসলাম রেখেছেন, এটা ইসলামের সাথে রিলেটেড নামই, কিন্তু উনি আদর্শ হিসেবে কমিউনিজম করতে পারেন, সেকুলারিজম করতে পারেন, জাতীয়তাবাদ করতে পারেন, দ্যাট ইজ ওনার আপ টু হিম, এটা তার ব্যাপার, এটা তার দলের নেতার ব্যাপারে তিনি যা বলেছেন এটা যদি সঠিক হয় এখানে আমাদের কিছু বলার নাই। আমরা জানি তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরে ভুল পাল্টিয়ে তিনি এখন বিএনপি করেন। বিএনপি একটা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ এটা কোন ধরনের আদর্শ এদেশের আলেম ওলামারাই বলবেন, সেটা আমি বলতেই না গেলাম। তাহলে উনি ওনার দলের নেতার ব্যাপারে বলছেন ইট ইজ ট্রু, কিন্তু ট্রু হতে পারে যদি তার দলের নেতা প্রতিবাদ না করেন তাহলে তো এটাই। কিন্তু জামাত ইসলামী আপাদমস্তক কোরআন সুন্নাহকে ফলো করে একটি কল্যাণ রাষ্ট্র, কোরআনিক সমাজ, কোরআনময় সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জামাত ইসলামী ইসলামী দল নয় এটা বলাটা উনি কিন্তু জামাতের প্রতি অবিচার করেছে, ঠিক করেন নাই। আর ইসলামী ব্যাংকও সুদের বিপরীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ব্যাংক কাজ করেছে বলেই তো এশিয়ার মধ্যে অন্তত এক ডজন টাইমস ওরা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে, সারা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভালোটা আপনাদের ভালো লাগে না? বলছেন যে বিএনপির হাতে ইসলামী ব্যাংক সেফ। বিএনপির হাতে সেফ হইলে গ্রাহকরা এত মানে অসন্তোষ প্রকাশ করতো না। আপনাদের হাতে সেফ এটা আপনারা বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদের দোসরকে তিনি এই ব্যাংক সম্পর্কে কি জানেন? ইসলামী ব্যাংক সম্পর্কে তার কনসেপ্টটা কি? তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন এবং তিনি বহিষ্কৃত, পদচ্যুত, ফ্যাসিবাদের লোকদের সহযোগিতা করার অপরাধে তাকে বাধ্য হয়েছে। সেই লোকটাকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারে বসে দিলেন, আর আপনাদের ব্যাংক সেফ এটা আপনি বললেই হবে? জনগণকে তো বিশ্বাস করতে হবে। এই ব্যাংক নিয়ে সরকারের তরফ থেকে এই ধরনের আচরণ সত্যিই দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা কালকে আমাদের বিরোধী দলীয় উপনেতার মুখ থেকে শুনলাম যে এই ব্যাংক প্রতিষ্ঠার পিছনে উৎস ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, একটাবার ওই ব্যাংক নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলেছেন? কোনো কিছু করেছেন তিনি? তাহলে বেগম জিয়ার চাইতে আপনারা বেশি
ব্যাংক বুঝে ফেলেছেন নাকি? আপনারা বেশি সজাগ। এটা আপনাদেরকে বল পথে পরিচালনা করা হচ্ছে। আপনারা এই ব্যাংক ধ্বংস হইলে কি পরিমাণ দেশের অর্থনীতির ক্ষতি হবে, এটা কি আপনারা পুষাইতে পারবেন? আপনাদের এই অভিজ্ঞতা আছে? আপনাদের এই ব্যবস্থা আছে? এই ব্যাংকেরই একজন ডাইরেক্টর, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান একসময় ডাইরেক্টর ছিলেন, প্রায় 8 বছর আমার জানার মধ্যে তিনি ডাইরেক্টর ছিলেন। তিনি বলেছেন প্রায় 32% রেমিটেন্স বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে আসে। আজকে যদি আস্থা উঠে যায়, টাকা উঠে নেয়, রেমিটেন্স বন্ধ হয়ে যায়, তা আপনারা কি কি চিন্তা করেন? গায়ে মানে না আপনি মুড়ল, আপনি নিজে নিজে বলছেন না আমাদের সেফ। আপনাদের সেফ, তাহলে মানুষ টাকা উঠে নিচ্ছে কেন? তাইলে রাস্তায় মানুষ মিছিল করছে কেন? এই জন্য আমরা সার্বিকভাবে সীমান্তে আপনারা দেখেছেন, ওখানে শুভেন্দু সাহেব বলতেছেন 5,000 বা 4,800 উনি পাঠাই দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার বলছে কেউ আসে নাই এবং কোন সুনির্দিষ্ট তথ্য ওনাদের কাছে নাই। আমরা শুনেছি প্রায় 96 লাখ লোককে রেডি করা হয়েছে পোস্ট করার জন্য। এটা যদি এই সরকারের পক্ষে একার পক্ষে মোকাবেলা করা সম্ভব, সরকারের উচিত হলো ইসলামী ব্যাংকের পিছন ছাড়িয়া জামাত সহ দেশে আরো যারা অভিজ্ঞ মানুষ আছে সবাইকে নিয়ে বসে কিভাবে সীমান্ত পরিস্থিতি ফেস করবে এটা নিয়ে চিন্তা করা। তা না করে তারা লাগছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। আরে ভাই, অন্য ব্যাংকগুলো যে চলতেছে না, সেটা আগে ঠিক করেন। ইসলামী ব্যাংকের মধ্যে আরেকটা ব্যাংক বানায় নিজে আগে চালান, তারপর ইসলামী ব্যাংকের পিছনে আসেন। আপনাদের এই কাজগুলো মানুষের কাছে পরিষ্কার নয়। সেই জন্য সীমান্তে আজকে শুধু আমাদের সীমান্ত বাহিনী কিংবা আমাদের দেশের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ফেস করতে পারবে না, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণকে এই সীমান্ত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ করে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যেতে হবে, আইসিজেতে যেতে হবে, মামলা করতে হবে, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা নিতে হবে। অনেক কাজ আছে, আপনারা সেগুলো না করে 1 লাখ রোহিঙ্গা এখন কয় লাখে যে পরিণত, কয়েক লাখ রোহিঙ্গায় পরিণত হয়েছে। আবার যদি আরো কয়েক লাখ লোক এদেশে ঢুকে, তো বাংলাদেশের নিরাপত্তা কোথায় যাবে? এই যে আসবে, এর সাথে মাদক সেবী, মাদক, ইয়াবা, ফেন্সিডিল এবং সব রুট হবে ঢাকা। আমি ঢাকার একজন নাগরিক হিসাবে এবং একজন সেবক হিসাবে এই ঢাকা নগরীর মানুষের জীবনের নিরাপত্তাহীনতা